Ratu Murka. Perbuatan tolong dimaafkan. Kita sama-sama makhluk ciptaan Allah. Allahu Akbar, Allahu Akbar। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের এক ভয়ঙ্কর পাহাড় মাউন্ট কেদে। কথিত আছে এই পাহাড়ে অজস্র মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। রাত নামলেই পুরো পাহাড় ঢেকে যায় অদ্ভুত ছায়া আর অমানসিক কান্নার শব্দে। এই অভিশপ্ত পাহাড়েই ঘটতে থাকে একের পর এক গা শিউরে ওঠা ঘটনা। এমনই একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আজকের মুভিটি। ঘটনার প্রত্যক্ষ সাক্ষী নিজেই এই সম্পূর্ণ ঘটনাটি মিডিয়ার সামনে তুলে ধরেন। তো তার ভাষ্য মতে 2007 সাল নাগাদ তারা 7 জন বন্ধু ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট গেদে পাহাড়ে হাইকিং এর উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু তারা কখনো কল্পনাও করেনি যে তাদের এই যাত্রায় তারা এমন ভয়াবহ কিছু সম্মুখীন হতে হবে যা তাদের জীবনকে বদলে দিবে। তাদের এই যাত্রায় তাদের সাথে ঘটে খুবই ভয়াবহ আর মর্মান্তিক এক ঘটনা। পরে এই ঘটনায় তাদের এক বন্ধু খুব বাজেভাবে মারাই যায়। এই ঘটনা গা শিউরে ওঠার মতোই। যে পাহাড়কে আমরা শুধু প্রকৃতির সৌন্দর্য বলে উপভোগ করি, মাঝে মাঝে সেই পাহাড়ে এমন কিছু ঘটনা ঘটে যা অতি অপ্রাকৃতিক। তো সেই সত্য ঘটনাকে কেন্দ্র করে 2025 সালে নির্মিত হয় হান্টিং অফ মাউন্ট গেদে মুভিটি, যা কিনা অতি অপ্রাকৃতিক বাস্তব সত্য ঘটনার উপর নির্মিত। আর মুভির শেষে এমন এক টুইস্ট সামনে চলে আসে যা সবার জন্যই ছিল একদমই অকল্পনীয়। মুভিটিতে বেশ কিছু অদ্ভুত আর রোমাঞ্চক ঘটনা দেখানো হয়েছে যার সাথে বাস্তবের ঘটনার হুবহু মিল ছিল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এইবার আমরাও উক্ত পাহাড়ে যাত্রা করি, দেখে আসি সেদিন পাহাড়ে তাদের সাথে কি এমন ঘটেছিল যা নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়। তাদের সেই বন্ধু কি এমন করেছিল যার জন্য পাহাড়ে তাদের এমন ভয়ানক ঘটনার সম্মুখীন হতে হয়েছিল, আর শেষ পর্যন্ত তারা বেঁচে ফিরতে পেরেছিল কিনা। তো মুভিটি ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। এই মেয়েটির নাম মায়া, তবে মুভিতে নয়, বাস্তবের মায়া। তিনি এই ঘটনার আই উইটনেস অর্থাৎ প্রত্যক্ষ সাক্ষী। তিনি মিডিয়ায় তাদের সাথে ঘটে যাওয়া সেই ঘটনার বিবরণ দিচ্ছিলেন। তো সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনা শুরু হয় দুই বন্ধুকে দেখিয়ে। মুভিতে এই মেয়েটির নাম মায়া, তার খুবই কাছের বন্ধু ইটা। তারা সর্বদা একসাথে চলাফেরা করে, মানে একজন ছাড়া অন্যজন যেন অপরিপক্ক এমন অবস্থা। তাদের দিনকাল ভালোই চলছিল। এখন বর্তমানে তাদের স্কুল বন্ধ, তাই তারা ঘোরাঘুরি করে বেশ ভালোই সময় পার করছিল। এমনই একদিন মায়া এসেছে ইটার বাসায়। তো তারা দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু কোথায় যাবে আর বাসা থেকে তাদের যেতে দেওয়া হবে কিনা এই বিষয় নিয়ে তারা বেশ চিন্তিত। একটু পরে মায়া বলে সে ওয়াশরুমে যাবে, তাই সে তার নিজের বাসায় চলে যেতে চায়। কিন্তু ইটা জানায় মায়া কেন তাদের ওয়াশরুমে যায় না। তখন দেখা যায় মায়া কেমন যেন একটু ভীতস্ত হয়ে যায়। ইটা বলে মায়া কি তাদের ওয়াশরুমে কিছু দেখেছে কিনা, কিন্তু মায়া জানে না তেমন কিছুই নয়। এরপর মায়া তার বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে তখন দেখা যায় মায়া কেমন যেন একটু ভয় ভয় বোধ করছিল ইটাদের বাসায়। দরজার সামনে মায়া ইটার কাছ থেকে বিদায় নেওয়ার সময় সে লক্ষ্য করে ইটাদের ঘরের ভেতরে কোনো একটা জায়গায় একটা কালো ভয়ানক অবয়ব দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। মায়া আর দেরি করে না, সে দ্রুত সেখান থেকে চলে যায়। ওই দিন রাতেই মায়ার বাসায় তার বড় ভাইয়ের কিছু বন্ধুরা আসে। ইনজা, মায়ার বড় ভাই, এই ছেলেটির নাম আলী, আখরি, ওকু আর ইয়াদি। তারা বসে গল্প করছিল। তো তারা প্ল্যান করছিল তারা পাহাড়ের হাইকিং এর উদ্দেশ্যে বের হবে। তারা এবার মাউন্ট গেদের সর্বোচ্চ উচ্চতায় উঠবে। এই কথা আবার মায়া শুনে তাদের কাছে এসে বলে সে তাদের সাথে যেতে পারবে কিনা। কিন্তু ইন্দ্রা জানায় মায়ার হাইকিং এর জন্য কোনো প্রশিক্ষণ নেই, আর পাহাড়ে চড়াটা বেশ ঝুঁকিপূর্ণ কাজ, সে এটা পারবে না। তবে মায়ার জোড়াজড়িতে ইন্দ্রারা তাকে সাথে নিতে রাজি হয়। এরপর মায়া ইটার কাছে ফোনে বলে তারা এবার ভ্রমণের জন্য মাউন্ট গেদে যাচ্ছে। মায়া খুব কষ্ট করে তার ভাইকে রাজি করিয়েছে, সুতরাং সে ইটাকে ছাড়া কোনোভাবেই যেতে রাজি নয়। কিন্তু ইটা জানায় মায়া যেন তার বাসায় এসে তার মা বাবাকে রাজি করায়। ইটা ফোনে কথা বলার সময় সে তার মাথায় হাত দিতেই মাথা থেকে বেশ কিছু চুল উঠে আসে। এটা নিয়ে ইটা একটু চিন্তিত হয়ে পড়ে। পরের দিন মায়া ইটার বাসায় আসে। ইনি হলেন নুরমাইদা, ইটার মা।
মায়া ইটাকে তাদের সাথে নেয়ার জন্য নুরমাইদাকে বোঝাচ্ছে, কিন্তু তিনি ইটাকে দূরে কোথাও ছাড়তে একদমই রাজি নন। তখন সেখানে ইটার বাবাও চলে আসেন, তার নাম রাকিব। তো ইটার মা তখন ইটার বাবাকে এই বিষয়ে বলেন ইটা তাদের সাথে গেদে পর্বতে যেতে পারবে কিনা, কিন্তু ইটার বাবা সরাসরি না করে দেন। তখন আবার ইটা এসে তার বাবাকে অনুরোধ করলে তিনি তখন যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন। এতে করে মায়ারা বেশ খুশি। তো মায়া চলে যাবে, ইটার সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছে। মায়া তখন দেখে ইটার পেছন থেকে একটা ভয়ানক কালো ছায়ামূর্তি বেরিয়ে আসে। ওই ছায়ামূর্তি মায়ের দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে থাকে। তবে ইটা পেছনে ঘুরলেই কাউকে সে দেখতে পায় না। মায়া তখন আর দেরি করে না, সে দ্রুত উক্ত জায়গা ত্যাগ করে। তো এরপর আসে সেই দিন তারা আজই গেদে পর্বতের উদ্দেশ্যে বেরোবে। মায়ারা বেরিয়ে ইটাদের বাসায় আসে। মায়া তখন দেখে ইটার বাবা ইটার সাথে কিছু একটা কথা বলছে। তো এরপর তারা বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি করে সবাই যাত্রা শুরু করে। সবাই বেশ খুশি, বিশেষ করে মায়া আর ইটা। তো এইভাবে তারা বেশ খানিকক্ষণ যাত্রার পরে একটা জায়গায় এসে নামে। গাড়ি থেকে নামার পরে ইটা কেমন জানি একটু অস্বস্তি বোধ করে, তবে সে ঠিকই ছিল। এরপর তারা ওইখানে একটা ছোটখাটো হোটেল খুঁজে পায়, সেখানেই তারা ওঠে। রুমে গিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। প্রায় ভোর রাতের দিকে ইটার হঠাৎই ঘুম ভেঙে যায়। ইটা মায়াকে জাগিয়ে তোলে আর বলে তার পিরিয়ড শুরু হয়েছে। এটা বেশ চিন্তার বিষয়। মায়া বলে তাহলে সকালে তারা বাড়ি ফিরে যাবে, কারণ এই অবস্থায় জার্নি করাটা ঠিক নয়। কিন্তু ইটা বাড়ি যেতে রাজি নয়, সে এই অবস্থায় হাইকিংয়ে যেতে চায়। তো এরপর ইটা ওয়াশরুমের জন্য বের হয়। ওয়াশরুম পাশেই একটা জায়গায় ছিল। ইটা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হচ্ছিল, তখনই সে কিছু একটা শব্দ শুনে চমকে যায়। আর হঠাৎই একটা কালো হাত এসে ইটার হাতে থাকা তার ব্যবহারের জিনিসগুলো নিয়ে নেয়। ইটা উপরে তাকাতেই তার শরীর হিম হয়ে যায় এই ভয়ানক কালো ছায়ামূর্তিকে দেখে। মারাত্মক ভয়ে ইটা সজোরে চিৎকার করে। ইটার চিৎকারে বাকিদের ঘুম ভেঙে যায়। মায়ারা দ্রুত ওয়াশরুমের কাছে এসে ইটাকে ডাকে। একটু পরে ওয়াশরুমের দরজা খুলে যায়। দেখা যায় ইটা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সে একদমই শান্ত, চেহারায় কেমন একটা ভয়ার্ত ছাপ লক্ষ্য করা যায়। এরপর তাকে হোটেলে নিয়ে আসা হয়। তখন ইটা বলে সে খুব ভয় পেয়ে আছে। বাথরুমে সেই ভয়ানক কালো ছায়ামূর্তির কথা সে খুলে বলে। সবাই এটা শুনে তো বেশ অবাক। হোটেল মালিক তখন বলেন এই জায়গায় এটা থাকে। যারা এইখানে আসতো পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে, ওই ছায়ামূর্তি তাদেরই বিরক্ত করত। কিন্তু বহু বছর হয়ে গেছে, এটাকে আর দেখা যায়নি। তাহলে এটা আবার ফিরে এসেছে, কিন্তু কেন? তো ইন্দ্রা মায়াকে ডেকে বলে সে যেন সকাল হলেই ইটাকে নিয়ে বাড়ি ফিরে যায়। যাই হোক, পরের দিন সকালে ইন্দ্রারা সবাই তৈরি হয়ে নেয়, তারা এখনই বের হবে। তখন সেখানে ইটাও চলে আসে। সে এখন পুরোপুরি ঠিক আছে, সেও যাওয়ার জন্য প্রস্তুত। বাকিরা সবাই নিষেধ করে, কিন্তু ইটা তাদের সাথে যাবে। তো করার কিছুই নেই। এরপর তারা সবাই উক্ত হোটেল ত্যাগ করে। এরপর সবাই লোকালয় ছেড়ে পর্বতের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ইটা তখন পুরোপুরি ঠিকই ছিল। অন্যদিকে ইটার মা নুরমাইদা, তিনি ঘর পরিষ্কার করার সময় ময়লার ঝুড়িতে ইটার মাথা সে ছিঁড়ে যাওয়া চুলগুলো দেখতে পান, সাথে রক্ত ভেজা কাগজ। তিনি তার হাজব্যান্ড রাকিবের কাছে এই বিষয়ে জানতে চান, তবে রাকিব কেমন জানি বিষয়টা এড়িয়ে যান। বলেন এটা সাধারণ নাক থেকে রক্ত পড়া, আর কিছুই নয়। নুরমাইদা এটা নিয়ে যেন চিন্তিত না হয়। এইদিকে মায়াদের দেখা যায় সবাই জঙ্গল পথে এগোচ্ছে। তখনই ইটার আবার কি যেন হয়, সে বেশ ক্লান্ত হয়ে পড়ে, জোরে জোরে শ্বাস নিচ্ছিল। মায়া ইটাকে ডাকে, কিন্তু ইটা কিছু শুনতে পারছিল না। সে কেমন জানি অন্যমনস্ক হয়ে আছে। তবে একটু পরে সে আবার স্বাভাবিক হয়। এরপর তারা আবার যাত্রা করে। কিছুটা পথ গিয়ে তারা বিশ্রামের জন্য সবাই একটা জায়গায় বসে খাবার খায়। ইটা তখন তার ব্যাগ থেকে কিছু একটা নিয়ে একটু পাশে যায়। মায়ারা একটু পর লক্ষ্য করে ইটা তাদের থেকে কিছুটা দূরে একটা লেকের পাশে একা দাঁড়িয়ে আছে। মায়া ইটাকে ডাক দিলে ইটা তখন তার হাতে থাকা কিছু একটা উক্ত লেকের পানিতে ফেলে দেয়। মায়া ইটার কাছে আসে, সে ইটাকে ডাকে, কিন্তু ইটা লেকের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, কিছু একটা দেখছে। ইটা তখন মায়ের দিকে তাকালে দেখা যায় ইটা আর ঠিক নেই। তার চোখ কেমন জানি ভয়ানক হয়ে গেছে। ইটা তখন মায়ের গলা সজোরে চেপে ধরে। তবে ইটার হাত কেমন জানি কালো ভয়ানক দেখাচ্ছে। ইটা আর ইটা নেই, ভয়ানক এক নারী মূর্তিতে পরিণত হয়ে যায়। সে তখন ভয়ানকভাবে মায়াকে বলে তোমার এইখানে আসা উচিত হয়নি, তুমি চলে যাও। জঙ্গলের রানী রেগে গেছেন, তুমি চলে যাও।
ইন্দ্রারা দ্রুত সেখানে এসে মায়াকে ইটার হাত থেকে ছাড়িয়ে নেয়, তবে ইটা অজ্ঞান হয়ে যায়। তখনই দেখা যায় উক্ত লেকের পানির ভেতর থেকে একটা মানবাকৃতির লম্বা চুল নিয়ে কেউ উপরে ভেসে ওঠে। তবে এইটা শুধু মায়াই দেখতে পায়, অন্য কেউ নয়। পরে ইটাকে তারা একটু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। মায়া তখন ইটাকে বলে, তোমার শরীরের ভেতরে কিছু একটা ঢুকেছে। কিন্তু ইটা সেটা বিশ্বাস করতে রাজি নয়। সে জানায় সে একটু বিরতি নিচ্ছে, সে ঠিকই আছে, কিন্তু সে বাড়ি ফিরে যেতে রাজি নয়। তো করার কিছুই নেই, তারা আবার যাত্রা শুরু করে। এইভাবে তারা হেঁটে আরো অনেকটা সামনে এগোচ্ছে। একটা জায়গায় আসার পর দেখা যায় পাশে জঙ্গলের ভেতর থেকে কিছু একটা দ্রুত সরে যায়। অদ্ভুত একটা হাসির শব্দ তারা শুনে থমকে দাঁড়িয়ে পড়ে। আশেপাশে তাকায়, কিন্তু কিছুই দেখা যায় না। তারা আবার হেঁটে এগোয়। একটু সামনে যেতেই তাদের সামনে একজন বয়স্ক লোক চলে আসে। লোকটি দেখে মোটেও স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছিল না। সে মায়াদের দিকে কেমন জানি অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে থাকে। মায়া তখন শুনতে পায় ওই বৃদ্ধ লোকটি তাকে বলছে, ইটাকে বাসায় ফিরিয়ে নিয়ে যাও। তখনই তাদের সবার কি যেন হয়, তারা ঠিক থাকতে পারছিল না। প্রচন্ড এক শব্দ তাদের কানে এসে বাঁধে। তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ে। এই শব্দ তারা সহ্য করতে পারছিল না। তবে একটু পরে আবার সবকিছু ঠিক হয়ে যায়, আবার স্বাভাবিক। কিন্তু তখন তারা সেখানে সেই বৃদ্ধ লোকটিকে আর দেখতে পায় না। এই ঘটনায় তারা সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়ে। তো এরপর তারা আবার যাত্রা শুরু করে। এই জঙ্গলে ভাগ্য তাদের সাথে ছিল না। সামনে তাদের সাথে আরো ভয়ানক কিছু অপেক্ষা করছে, যা তারা কল্পনাও করতে পারবে না। তো তারা আরো কিছুটা সামনে এগোতেই ইটা আবার অসুস্থ বোধ করে, একটা জায়গায় বসে পড়ে। তখনই ইটার কি যেন হয়, সে আর স্বাভাবিক থাকে না। ভয়ানকভাবে শরীর কাঁপুনি দিয়ে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তার চোখ সাদা হয়ে যায়। এরপর সে একটা অদ্ভুত হাসি দেয়। তখন সে বাকিদের দিকে তাকিয়ে ভয়ানকভাবে বলে, এই বাচ্চাটিকে পাহাড় ছেড়ে চলে যেতে হবে, এই বাচ্চাটি নোংরা। তো মায়া তখন খেয়াল করে তার পেছনে জঙ্গলের ভেতরে কেউ একজন তাকে বলছে, আমি চাই না এই বাচ্চাটা এই জায়গাকে কলঙ্কিত করুক। দেখা যায় একজন বৃদ্ধা মহিলার মতো কেউ অদ্ভুত ভঙ্গিতে সেখানে দাঁড়িয়ে আছে। একটু পরে ইটা স্বাভাবিক হয়। মায়া বলে, চলো আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু ইটা বাড়ি যেতে রাজি নয়। সে পাহাড়ের চূড়ায় যেতে চায়। ইটার আবার কি যেন হয়, তার চোখ লাল হয়ে যায় আর ভয়ানকভাবে বলে, আমি বাড়ি যেতে চাই না। এটা বলে সে একাই জঙ্গল পথে হাঁটা শুরু করে। মায়ারা ইটার পিছনে ছুটছে। তারা কিছুটা পথ এগোতেই দেখে ইটা একটা জায়গায় বসে আছে। মায়া তার কাছে যায়। ইটা তখন স্বাভাবিকই ছিল। সে তখন মায়াকে বলে সে তাদের সাথে পাহাড়ের চূড়ায় যেতে চায়। এরপর ইটার মায়া একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। যাই হোক, তারা আবার জঙ্গল পথ ধরে সামনে এগোয়। তো এইভাবে তারা বাকিটা পথ ঠিকভাবেই এগোয়। তাদের সাথে আর তেমন কিছুই হয় না। সন্ধ্যার ঠিক পরপরই তারা তাদের কাঙ্ক্ষিত গেদে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়। এখন তারা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উপরে রয়েছে। তো রাত নেমে আসে। তারা আজকের রাত এইখানে ক্যাম্প বানিয়ে নেয়। পরের দিন সকালে তারা ফিরে যাবে। তো ওই রাতেরই ঘটনা। ক্যাম্প তৈরি করা শেষ। মায়া ইটাকে নিয়ে ক্যাম্পের ভেতরে বিশ্রামের জন্য যেতে চায়। তখন ইটার আবার কি যেন হয়, সে অস্বাভাবিক হয়ে পড়ে। সবাই তাকে ধরে ক্যাম্পের ভেতরে নিয়ে আসে। তবে ইটার ঠিক নেই। সে এক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে আছে, সাথে গোংরানির মতো শব্দ করছে। আলী বলে ইটার ব্যাগ চেক করে দেখতে, সে সাথে করে এমন কিছু এনেছে কিনা। তো তারা ইটার ব্যাগ চেক করে দেখে, কিন্তু সন্দেহজনক কিছুই তারা দেখতে পায় না। এইদিকে ইটার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। ইন্দ্রারা তখন দেখে তাদের পাশেই অন্য একটা গ্রুপ ক্যাম্প করেছে। তো তারা তখন দ্রুত তাদের কাছে এসে সাহায্য চায়। তখন তাদের গ্রুপ লিডার এই লোকটি ইন্দ্রাদের সাথে ইটার কাছে আসেন। মায়া জানায় ইটার প্রচন্ড রক্তপাত হচ্ছে, কিছুতেই বন্ধ হচ্ছে না। ওই লোকটি তখন ইটাকে পরিষ্কার করতে বলেন। তো একটু পরে ওই লোকটি আর ইন্দ্রা ইটার কানের কাছে এসে আজান দিতে শুরু করে। ইটার পুরো শরীর সাথে সাথে কাঁপতে শুরু করে দেয়। বেজ ক্যাম্প হঠাৎই নড়তে শুরু করে। ইটা চোখ মেলে তাকায়। দেখা যায় তার চোখ লাল হয়ে গেছে। একটা পর্যায়ে ইটার ঠিক থাকে না, সে ভয়ানক রূপ ধারণ করে। ইন্দ্রারা আজান দিয়ে যাচ্ছে। ইটার অবস্থা এই। তো একই সময় আবার ইটার মা নুরমাইদা বাসায় নামাজ আদায় করছেন। তখন তিনি পাশেই ঘরের ভেতরে কিছু একটার উপস্থিতি অনুভব করেন। কেউ দাঁড়িয়ে আছে এমনটা বোঝাও যাচ্ছে। এইদিকে আজান শেষ হওয়ার সাথে সাথেই ইটে স্বাভাবিক হয়ে উঠে বসে। এরপর ওই লোকটি পাশেই তার নিজের ক্যাম্পে চলে যান। ইন্দ্রারা সবাই ঘুমোতে চলে যায়।
সবাই ঘুমোচ্ছে। একটু পরে দেখা যায় মায়ার পাশেই এক নারী বসে আছে। তার খোলা লম্বা চুল, ভয়ঙ্কর তার চাহনি। তিনি মায়াকে বলছেন এই বাচ্চাটা এই জায়গাকে কলঙ্কিত করে ফেলেছে, তাকে চলে যেতে হবে। তখনই মায়ের ঘুম ভেঙে যায়, বুঝতে পারে সে স্বপ্নে দেখছিল। পাশে তাকাতেই দেখে ইটা নেই। তো মায়া এটাকে খোঁজার জন্য বাইরে বের হয়। খানিকক্ষণ আশেপাশে খোঁজাখুঁজি করার পরে মায়া দেখে ইটা জঙ্গলের একটা জায়গায় বসে অদ্ভুতভাবে হেসে চলেছে। মায়া ভয়ার্ত অবস্থায় আস্তে আস্তে ইটার কাছে আসে। সে ইটাকে ডাকে। ইটা তখন উঠে দাঁড়িয়ে মায়ার দিকে তাকায়। ইটা হাসছে। মায়া বলে সে এইখানে একা একা কি করছে। ইটা তখন জানায় সে তার বন্ধুর সাথে গল্প করছে। ইটা হাত দিয়ে তার বন্ধুকে স্পর্শ করে, কিন্তু মায়া কাউকে দেখতে পাচ্ছে না। মায়া ইটাকে তাঁবুতে ফিরে আসতে বলে। তো ইটা তখন রাগান্বিত হয়ে ভয়ানক চোখে মায়ের দিকে তাকায় আর বলে সে এখন যেতে চায় না। তখনই দেখা যায় ইটার পেছন থেকে এক কালো ভয়ানক কিছু একটা ইটাকে জড়িয়ে ধরে আছে। মায়া তখন ইটাকে চর মারে তাকে সজ্ঞানে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ইটা অস্বাভাবিকভাবে হেসেই চলেছে। একটু পরে ইটা স্বাভাবিক হয়। এরপর মায়া ইটাকে নিয়ে তাঁবুতে ফিরে আসে। পরের দিন খুব সকালে ইন্দ্রার ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে তাদের পাশের ক্যাম্পে সেই লোকগুলো নেই। তো ইন্দ্রা তখন বাকিদের বলে আমরা মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছিলাম, তো ওই লোকগুলো যদি চলেও যেত তাহলে তো তারা দেখত, তবে লোকগুলো কোথায় হাওয়া হয়ে গেল এটা তারা বুঝতে পারে না। উকুব জানায় ওই লোকগুলোকে তার শুরু থেকেই সন্দেহ হচ্ছিল, কারণ এত শীতের মাঝেও ওই লোকগুলো কেবল গেঞ্জি আর স্যান্ডেল পরা ছিল। এটা বেশ চিন্তার বিষয়। যাই হোক, এরপর তারা সবকিছু গুছিয়ে নেয়, তাদের বাড়ি ফিরতে হবে। ইটা পাশেই একটা জায়গায় এসে দাঁড়ায়। মায়া সেখানে আসে। ইটা তখন বলে মায়া একদিন এই জায়গায় আবারও ফিরে আসবে, তখন সে ইটাকে মনে করে কাঁদবে। মায়া ইটার এই কথা শুনে একটু অবাক হয়ে যায়। তো এরপর তারা উক্ত জায়গা ছেড়ে সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বেশ খানিকক্ষণ হাঁটার পরে তারা একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছে। তবে ইটার অবস্থা তেমন ভালো না, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ইটা তখন মায়াকে বলে তার মনে হচ্ছে সে কিছু একটা জিনিস রেখে যাচ্ছে, কিন্তু কি রেখে যাচ্ছে সেটা সে জানে না। পাশ থেকে তখন ইয়াদিও ঠিক একই কথা বলে, তারা হয়তো কিছু রেখে যাচ্ছে, তারও এমন মনে হচ্ছে। সে আরো বলে তার এমন মনে হচ্ছে যে তাদের সাথে কেউ একজন মিসিং, কিন্তু না, এটা কেবল তাদের ভুল ধারণা। তারা 7 জনই আছে। তো সবাই একটু চিন্তায় পড়ে যায়। এরপর তারা উক্ত জঙ্গল ত্যাগ করে। মায়া ইটাকে তার বাসায় পৌঁছে দেয়, কিন্তু ইটার মা ইটাকে দেখেই চিন্তায় পড়ে যান। ইটার মুখের অবস্থা ভালো না, ইটা কেমন জানি হয়ে গেছে। তো সে চুপচাপ ঘরে ঢুকে পড়ে। এইদিকে মায়াদের দেখা যায় তারা বাড়ি ফিরেছে। তার দাদি মায়ের কাছে এসে বলে তারা পিছনের দরজায় রয়েছে। তো তিনি তখন পেছনে এসে দেখেন মায়া আর ইন্দ্রা এখানে হাত পা ধুচ্ছে। তখনই ঘরের সামনের দরজায় কারো টোকার শব্দ শুনে মায়ের মা গিয়ে দরজা খোলেন। খুলেই তিনি একদমই হতভম্ব, কারণ সামনের দরজায় তখন মায়া আর ইন্দ্রা কেবল এসে পৌঁছেছে। মায়ের মা ব্যাপারটা বোঝার জন্য পেছনে এসে দেখেন, তবে সেখানে তখন কেউই ছিল না। তো ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। ওই দিন রাতে মায়া ঘুমোচ্ছিল। তখন তার মা এসে তাকে ডেকে তোলেন, বলেন ইটার বাসা থেকে ফোন এসেছে, ইটা নাকি অবিরাম কান্নাকাটি আর ডাকাডাকি করছে। মায়া আর ইন্দ্রা দ্রুত ইটাদের বাসায় এসে দেখে এইখানে বেশ ভিড়। ইটার চোখ ভয়ানকভাবে লাল হয়ে গেছে, সে অদ্ভুতভাবে হেসে চলেছে। ইটার মা নুরমাহিতা মায়াকে বলেন ইটার সাথে ওইখানে কি হয়েছিল। মায়া জানায় তেমন কিছুই নয়, তবে জঙ্গলেই ইটার পিরিয়ড শুরু হয়েছিল। এক হুজুরকে নিয়ে আসা হয়। তিনি ইটাকে বলেন যদি এই মেয়েটি কিছু ভুল করে থাকে তবে তাকে ক্ষমা করে দাও। কিন্তু দেখা যায় ইটার ভেতর তেমন কোনো পরিবর্তন আসে না, সে হেসেই চলেছে। একটু পরে ইটা নিজের হাতের নখগুলো নিজেই তুলে ফেলে। তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে পড়ে। তো এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। নুরমাইদার মেয়ের এমন অবস্থা মেনে নিতে পারছিলেন না। মেয়ের এমন অবস্থায় রাকিব মায়ার উপরে বেশ রেগে যান। এর জন্য তিনি মায়াদেরই দোষারোপ করেন, এমনকি তিনি মায়াদের পুলিশি হুমকিও দেন। একটু পরে ডাক্তার এসে জানান তাদের যা করণীয় প্রাথমিক পর্যায়ে তারা সেটা করেছে, কিন্তু এই রোগীকে তারা তাদের হাসপাতালে রাখতে রাজি নন। মায়া ইটার কাছে হাসপাতালে আসে। দেখা যায় ইটার পেট অস্বাভাবিকভাবে ফুলে গেছে। ইটা তখন মায়াকে বলে সে কি কোনো ভুল করেছে কিনা, তার খুব ভয় করছে। ইটা আর মায়া খুবই ভালো বন্ধু। মায়া ইটার এমন অবস্থা দেখে বেশ কান্না করে।
তো পরে মায়া ইটার মায়ের কাছে আসে। তিনি তখন মায়াকে বলেন তিনি বেশ কয়েকজন বড়সড় ওঝার সাথে কথা বলেছেন, তো তাদের ভেতর থেকে একজন নাকি তাকে বলেছেন ইটাকে অবশ্যই একটা নির্দিষ্ট জিনিস ফিরিয়ে নিয়ে আসতে হবে। কোন জিনিস ফিরিয়ে আনতে হবে সেটা তিনি জানেন না, তার কোনো ধারণাও নেই। মায়া পরে তার ভাই ইন্দ্রার সাথে এই বিষয় নিয়ে কথা বলে, কিন্তু তারা তো এই বিষয়ে কিছুই জানে না। তবে একটা কথা তখন মায়ের মনে পড়ে যায়, তারা যখন ফিরে আসছিল তখন ইটা বলছিল সে কোনো একটা জিনিস রেখে যাচ্ছে। তার এমন মনে হচ্ছিল, তার মানে কোনো একটা জিনিস ইটা নিশ্চয়ই রেখে এসেছে। পরের দিন নুরমাইদা হাসপাতালে আসেন। তখন তিনি দেখেন তার মেয়ের কক্ষ থেকে অচেনা এক লোক বের হচ্ছেন। এই লোকটিকে তিনি চেনেন না। তো ওই দিন রাতেরই ঘটনা, নুরমাইদা তার মেয়ের কেবিনে শুয়ে আছেন। পাশে ইটা হঠাৎই কেমন জানি করতে শুরু করে। ইটা চোখ মেলে তাকালে সে দেখে তার কেবিনে সেই কালো ভয়ানক ছায়ামূর্তিটি দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। এটা বেশ ভয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। পরক্ষণে আবার সেই দিকে তাকালে কাউকে আর দেখতে পায় না। তবে একটু পরেই আবার দেখা যায় ইটার সামনে থেকে সেই ভয়ানক কালো কিছু একটা উঠে আসে। সেটা ইটার দিকে রাগান্বিত চোখে তাকায়। ইটা মারাত্মক ভয়ে আটকে ওঠে। ওই ছায়ামূর্তিটি বেশ ভয়ানক দেখতে। সেটা এক পর্যায়ে ইটার বেডে তার শরীরের উপর উঠে আসে। তখন ইটার নাক আর কান থেকে ব্লিডিং পড়া শুরু হয়। ইটার অবস্থা বেশ মারাত্মক। পরের দিন মায়া এসে ইটাকে খাবার খাওয়ায়। তখন ইটা বলে প্রতি রাতে সেই ভয়ানক কালো ছায়ামূর্তি তার কাছে আসে। এটা শুনে মায়া বেশ চিন্তিত হয়ে পড়ে। তো মায়া বলে এটা হয়তো তুমি স্বপ্নে দেখছো, তুমি এইগুলো নিয়ে বেশি ভাবছো। পরের দিন মায়েরা সবাই একসাথে হয়। আলী তখন পূর্বের ঘটে যাওয়া ঠিক একই রকম একটা ঘটনার বর্ণনা দেয়। বছর খানেক আগে হাইকিং এর সময় তার দলের একটা মেয়ে পাহাড়ে অবস্থানরত অবস্থায় পিরিয়ড শুরু হয়। তবে সৌভাগ্যক্রমে তেমন কিছুই হয় না, মেয়েটি ঠিকঠাকই ছিল। মায়া তখন বলে সে নিশ্চিত ইটার পিরিয়ডের সাথে এমন অবস্থার কোনো সম্পর্ক নেই। ইয়াদি তখন বলে তার কেমন জানি বারবার মনে হচ্ছিল যে তারা কাউকে অথবা কিছু একটা সেখানে ফেলে এসেছে। ইন্দ্রা জানায় ইটা পাহাড়ে ওঠার আগে হয়তো তার সাথে এমন কিছু ছিল যার ফলে পাহাড়ের রক্ষক অথবা অদৃশ্য কেউ রেগে যান। তো মায়া তখন বলে ইটা তাকে বলেছে সে একটা ভয়ানক কালো ছায়ামূর্তি প্রতিনিয়তই দেখতে পায়। আর ইটা যে বর্ণনা দিয়েছে এমন একটা ছায়ামূর্তি এর আগেও মায়া ইটার বাসায় দেখেছে, যার সাথে ইটার বলার হুবহু মিল রয়েছে। তবে এটা কি করে হতে পারে? তার মানে ঘটনা পাহাড়ের সাথে সম্পর্কিত নয়, এর আগে থেকেই এর উৎপত্তি। অন্যদিকে নুরমাইদা বাইকে করে হাসপাতালের সামনে এসে নামেন। তখন তিনি হাসপাতাল থেকে সেই লোকটিকে বেরিয়ে যেতে দেখেন। তবে পরক্ষণে উক্ত লোকটি আবার সেখান থেকে হাওয়া। নুরমাইদা বেশ অবাক। ইন্দ্রারা সবাই ইটার সাথে দেখা করতে হাসপাতালে আসে। তো তারা কথা বলার সময় ইটা মায়ার দিকে কেমন জানি ভয়ানক অবস্থায় তাকায় আর বলে মায়ের পেছনে কিছু একটা আছে। দেখা যায় একটা জায়গায় সে কালো ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে। মায়ারা পেছনে তাকালে সেখানে কাউকেই দেখা যায় না। যাই হোক, মায়া বাড়িতে বসে আছে। তখনই দরজায় কারোর শব্দ শোনা যায়। মায়া গিয়ে দরজা খুলে দেখে ইটা সম্পূর্ণ সুস্থ, সে মায়ার সাথে দেখা করতে এসেছে। তো মায়া তো বেশ খুশি। এরপর ইটা আবার চলে যায়। ওই দিন রাতেরই ঘটনা। মায়া ঘুমিয়েছিল। ইন্দ্রা এসে মায়াকে জাগিয়ে তোলে আর বলে ইটার অবস্থা বেশ খারাপ, তাদের এখনই হাসপাতালে যেতে হবে। কিন্তু মায়া বলে ইটা তো সুস্থ, সে বাড়িতে চলে এসেছে। ইন্দ্রা বলে না, সে হাসপাতালে, তাদের এখন দ্রুত বের হতে হবে। তো বিষয়টা বেশ অদ্ভুত। তারা দ্রুত হাসপাতালে চলে আসে। মায়া বাহিরে দাঁড়িয়ে দেখে ডক্টর ইটাকে ডিফিব্রিলেশন অর্থাৎ ইলেকট্রিক শক দিয়ে কোনোভাবে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এতে করে ইটার মুখ থেকে তীব্রভাবে ব্লিডিং হয়। আর শেষ পর্যন্ত ইটা সেখানেই মারা যায়। সবাই কান্নায় ভেঙে পড়ে। ইটাকে বাসায় নিয়ে আসা হয়। নুরমাইদা তখন দেখেন তার বাসার সামনে সেই লোকটি বাইকে এসে দাঁড়ায়, যাকে সে এর আগেও হাসপাতালে দেখেছিল। তিনি তখন রেগে ওই লোকটির সাথে রাগারাগি করেন। রাকিবের কথায় ওই লোকটি চলে যান। তবে দেখা যায় ওই লোকটি হারছিলেন। বিষয়টা বেশ অবাক করার মতোই। এরপর ইটাকে দাফন দেয়া হয়। মায়া ইটাকে হারিয়ে বেশ কান্না করছে। ওই দিন রাতে মায়া ঘুমিয়েছিল। তখন সে তাদের এই পাহাড়ের যাত্রাটা আবার শুরু থেকে ভাবে। ইটা কিছু একটা জঙ্গলে রেখে এসেছে, এটা ভাবতে ভাবতে মায়ার মনে পড়ে যায় সে যখন ইটাকে ডাকতে তার বাসায় এসেছিল তখন ইটার বাবা ইটার সাথে আলাদাভাবে কিছু কথা বলছিল। তখন তিনি ইটার হাতে কিছু একটা দিয়ে বলছিলেন এটা দূরে জঙ্গলে ফেলে দিয়ে আসতে।
আর জঙ্গলে এসে ইটা সেই লেকের কাছে দাঁড়িয়ে তার বাবার দেয়া সেই জিনিসটাই পানিতে ফেলে দিয়েছিল। তো মায়া এটা ভেবে জেগে ওঠে। সে দ্রুত ইটার মাকে এটা জানিয়ে দেয়। অন্যদিকে ইটার মা নুরমাইদা তার হাজবেন্ড রাকিবকে একটা কক্ষের সামনে এসে বলেন ইটা যখন তাকে বিদায় জানায় তখন সে ইটাকে কি দিয়েছিল। তো তিনি তখন রাকিবের কক্ষে ঢুকে দেখেন এইখানে কালো জাদু করার জন্য বেশ কিছু জিনিসপত্র রাখা। এইসব দিয়ে রাকিব কি করে নুরমাইদা সেটা জানতে চান। তো রাকিব তখন জানায় তার ব্যবসা দিন দিন একদমই খারাপ পর্যায়ে চলে এসেছে, একদমই ধ্বংসপ্রায় অবস্থা, যার প্রধান কারণ ছিল এই লোকটি। তার মানে এই লোকটি রাকিবের পরিচিত ছিল, আর তার জন্য রাকিবের ব্যবসার অবস্থা করুন। রাকিব ওই লোকটির ব্যবসা ধ্বংস করার উপায় খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত কালো জাদুর ব্যবহার করতে শুরু করে। তবে সে বুঝতে পারেনি এর প্রভাব তার মেয়ের উপর গিয়ে পড়বে। নুরমাইদা জিজ্ঞেস করেন ইটা চলে যাওয়ার আগে তাকে সে কি দিয়েছিল। রাকিব বলেন তিনি তার বাসার আশেপাশে মাটি খুঁড়ে একটা কালো জাদুর পুতুল পেয়েছিল, যেটা তার উপরে করা হয়েছিল। তো সেই পুতুলটিকে রাকিব ইটাকে দিয়েছিল দূরে ফেলে আসার জন্য, আর এটা ইটা জঙ্গলে ফেলে দিয়েছিল, যার ফলে জঙ্গলের দেবতা অথবা জঙ্গলের রাক্ষস যাই ভাবেন না কেন তার সহ্য হয় না, অথবা তিনি এতে বিব্রত ছিলেন, রেগে গিয়েছেন। রাকিব নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। অন্যদিকে রাকিব তার নিজের ঘরে এইসব করত, তাই মায়া শুরু থেকেই তার ঘরে কিছু একটা কালো ছায়ামূর্তি দেখতে পেত। যাই হোক, এই ঘটনার বছর খানেক পরে মায়ারা আবার উক্ত গেদে পর্বতে আসে। মায়া সেই জায়গায় এসে ইটার কথা ভাবে, যেখানে দাঁড়িয়ে ইটা তাকে বলেছিল এইখানে মায়া আবার ফিরে আসবে, আর তার কথা ভেবে মায়া কান্না করবে। আর সেটাই হলো, মায়া ভাবে সেই কথা আর কান্না করে, আর মুভিটি এইভাবেই শেষ হয়। তো মুভিটি ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো বিষয়ে যদি বুঝতে না পারেন কমেন্টে জানিয়ে দিন। তারপর সবাই কেমন আছেন? অনেক ভালো, তাই না? আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।